আপনার যে আগে যেটা উষাই বলতেন, এখন তো কেনেসাই, যে উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট সরকারি নামে, বা এখন যেটা ক্ষুদ্র নৃগোষ্ঠী দের সাংস্কৃতিক ইনস্টিটিউট, ওর যে ভূমিকাটা বা ওইটার যে সীমাবদ্ধতা, বা ওইখান থেকে আমরা কি কি উপকার পেতে পারি, ওটা নিয়ে ডিটেলস একটু আলাপ করবেন। ধন্যবাদ দাদা, সুপ্রজ্যোতি দা। আচ্ছা, শুভ সন্ধ্যা, সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছি। তো ইতিমধ্যে আমরা দুজন বিজ্ঞ আলোচকের বক্তব্য শুনেছি, মোটামুটি আমরা অনেক কিছু অবগত হলাম। তো যা হোক, আজকে আমি প্রথমে আমার কিছু আলোচনা আর কি, অনেকটা পর্যবেক্ষণ বলতে পারেন, শুরু করার আগে আমি শ্রদ্ধা জানাই আমাদের চাকমা জাতির সর্বপ্রথম পিএইচডি ডিগ্রিধারী ডক্টর মানিকলাল দেয়ানের প্রতি। তিনি গতকাল স্বর্গীয় হয়েছেন, আজকে উনার দাহ ক্রিয়া সম্পন্ন হয়েছে। উনি আমাদের চাকমা জাতি তথা সারা পার্বত্য চট্টগ্রামের একজন আলোকিত ব্যক্তিত্ব। উনাকে আমরা হারিয়েছি, এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক ঘটনা। যদিও উনি বয়সে অনেক প্রবীণ হয়ে গেছেন আর কি, উনি কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের শিক্ষক ছিলেন। যাই হোক, আমার যে আজকের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে বাংলাদেশে যতগুলো ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আমাদের সাহিত্য চর্চার সীমাবদ্ধতা, ভূমিকা এবং সম্ভাবনা কতটুকু, আমরা এই বিষয়ে কিছু আমি বলছি আপনাদের। কি করছে মোটামুটি কম বেশি জানাশোনা আছে। নকরেকদার বক্তব্য থেকে আমি কিছুটা আজ পেয়েছি, তিনি অনেকগুলো চাকমা বিষয়ে বই পড়েছেন, উনি বলেছেন। যা হোক, আসলে আমাদের সাংবিধানিক ভাবে আমাদের যা কিছু বলা হোক না কেন, তার আগে অর্থাৎ সংবিধান সংশোধনের আগে আমাদের বাংলাদেশে আমাদের সংখ্যালঘিষ্ঠ জাতিগুলোর জন্য অনেকগুলো প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছে। সর্বপ্রথম সৃষ্টি হয়েছে 1977 সালে বিরিশিরিতে, অর্থাৎ বর্তমানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক একাডেমি বিরিশিরি, এটা ময়মনসিংহে, নেত্রকোনায়, ময়মনসিংহে না নেত্রকোনাতে। তারপরের বছর 1978 সালে আমাদের রাঙামাটিতে উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা হয়েছিল। বর্তমানে এটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট নামে পরিচয়, এবং এটির মাধ্যমে রাঙামাটি ইনস্টিটিউটের অধীনে খাগড়াছড়ি, বান্দরবান এবং কক্সেস বাজারেও ইনস্টিটিউট প্রতিষ্ঠা হয়েছে। অর্থাৎ এখানে যারা কর্মরত ছিলেন অফিসারগণ, তাদেরকে ওখানে ডেপুটেশন দিয়ে ওখানে ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছিল, এবং বর্তমানে ওইগুলো একটি একটি স্বাতন্ত্রিক ইনস্টিটিউট হিসেবে কাজ পরিচালনা করছে। তো এই যে পরিচালনা করার কার্যক্রম, মূলত আপনারা জানেন 2010-এ এসে একটি আইন হয়েছে। এর আগে কিন্তু কোনো আইনি ভিত্তি ছিল না এই সকল প্রতিষ্ঠানগুলো। এটি আমাদের জন্য দুর্ভাগ্যজনক তো বটে, আবার সৌভাগ্যের বিষয় হলো দেরিতে হলে একটা আইন হয়েছে। এটি আপনারা সবাই জানেন, এটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন 2010। এই 2010-এর এই আইনে আমাদের প্রথম যে কাজগুলো, অর্থাৎ প্রধান কাজগুলো, আমি আপনাদের দুটি কাজের কথা উল্লেখ করি আলোচনার স্বার্থে। এখানে 15টি কাজের কথা বলা হয়েছে ইনস্টিটিউট গুলো, অর্থাৎ দায়িত্ব কর্তব্য কি কি পালন করবে ইনস্টিটিউট গুলো। সেইগুলোর মধ্যে আমি প্রধান দুটি, অর্থাৎ ক এবং খ আইনের যে উল্লেখ আছে সেগুলো পড়ছি আপনাদের। কতে লেখা আছে, সংশ্লিষ্ট অঞ্চলে বসবাসরত প্রত্যেক ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের ইতিহাস, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য তথা ভাষা, সাহিত্য, সঙ্গীত, নৃত্য, কারুশিল্প, ধর্ম, আচার অনুষ্ঠান, রীতিনীতি, প্রথা, সংস্কার ইত্যাদি বিষয়ে তথ্য উপাত্ত সংগ্রহ, সংরক্ষণ এবং গবেষণা কর্মসূচি পরিচালনা করা। খ নাম্বার, সংশ্লিষ্ট অঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জীবনধারা, ইতিহাস, ঐতিহ্য
এবং সমাজ ও সংস্কৃতির উপর সেমিনার, সম্মেলন ও প্রদর্শনীর আয়োজন এবং সেসব বিষয়ে পুস্তক ও সাময়িকী প্রকাশনা এবং প্রামাণ্য চিত্র ধারণ এবং প্রচার করা। অর্থাৎ আমাদের ইনস্টিটিউটগুলোর প্রধান কর্মগুলোর মধ্যে এগুলো অন্যতম। বাকিগুলো আছে, আরো অনেকগুলো আছে, 15টি কাজের কথা বলা হয়েছে। এই যে ইনস্টিটিউট গুলোর স্বীকৃতি হওয়ার আগে কিন্তু পার্বত্য চট্টগ্রামে তথা কিছু কিছু নীতিতেই আমাদের বাংলাদেশে যতগুলো সংখ্যালঘিষ্ঠ জাতিগোষ্ঠী আছে তাদের ভাষা সংস্কৃতি রক্ষার জন্য কিছু কিছু আইন হয়েছে, আইন এবং নীতিমালা আছে। আপনারা 2006-এর জাতীয় সংস্কৃতির কথা নিশ্চয়ই অবশ্যই অবগত হয়েছেন এবং পার্বত্য চট্টগ্রামের বেলায় পার্বত্য চট্টগ্রাম চুক্তি, সে সাথে রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আইনেও আমাদের ভাষা সংস্কৃতির কথা অর্থাৎ সংরক্ষণের কথা বলা হয়েছে। এবং শুধু তাই না, এখানে এই আইনগুলোর মাধ্যমে প্রাথমিক শিক্ষা নিজস্ব মাতৃভাষায় শেখানোর বিষয়টি উল্লেখ আছে। যদিও আমরা অনেক দেরিতে এটি পেয়েছি আর কি, বর্তমানে 5টি ভাষায় আপনারা জানেন সকলে বাংলাদেশে। এখানে বলে রাখি, বাংলাদেশে বর্তমানে 50টি ক্ষুদ্র নৃগোষ্ঠী সরকারি ভাষায়, আমরা যাদেরকে সংখ্যালঘিষ্ঠ জাতি হিসেবে চিহ্নিত করতে পারি, জাতিগোষ্ঠীর নাম উল্লেখ করা হয়েছে এবং সেগুলো সরকার স্বীকৃত। এবং 2010-এর যে আইন সেখানে সম্পৃক্ত করা হয়েছে, অর্থাৎ তফসিলের মাধ্যমে সংযুক্ত করা হয়েছে। 2010-এ 50টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম উল্লেখ করা হয়েছে। তো পার্বত্য চট্টগ্রামের বেলায় 14টি, যদিও এখানে যে জনগোষ্ঠীগুলো আছে হয়তো সমতলীয় অনেকে আছেন আর কি, এই ধরনের আছে। যা হোক, এখন আমি যে ক এবং খ এর আইনের যে কাজের কথা উল্লেখ করেছিলাম আপনাদের, সেগুলোর মধ্য দিয়ে আমরা কি করছি, আমাদের এই ইনস্টিটিউট গুলো কি করছে এবং কি করতে পারছে না, আমি সংক্ষিপ্ত একটি ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করছি আর কি। যেহেতু আমি এই ইনস্টিটিউটের সাথে দীর্ঘ প্রায় 1.5 যুগ ধরে আছি এবং একাডেমিক না হলে অন্তত একটা বাস্তবের যে অভিজ্ঞতা, লব্ধ জ্ঞান আপনাদের শেয়ার করছি। আসলে আমরা যারা বাংলাদেশের যে সমস্ত সংখ্যালঘিষ্ঠ জাতিগোষ্ঠীগুলো আছি, আপনারা জানেন আমাদের সক্ষমতা কেমন। উছিমং বাবুর বক্তব্য আমরা একটু আগে হয়তো খেয়াল করেছি, মারমা জনগোষ্ঠীর তেমন একটি ভাষার সাহিত্য উন্নত হলে কিন্তু প্রকাশনা নেই। অনুরূপভাবে বলতে গেলে আমাদের বাংলাদেশের যতগুলো ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে সেগুলোর সক্ষমতা আসলে আমরা এখনো অন্যান্য জাতিগোষ্ঠীগুলোর মতো অর্জন করতে পারিনি, এটি স্বীকার করে নিতে হবে। তবে এখানে ইনস্টিটিউট গুলোর একটি দায়িত্ব অবশ্যই আছে এবং দায়িত্ব বর্তায়। অর্থাৎ আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা সাহিত্যকে এগিয়ে নেওয়ার জন্য, পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য এই ইনস্টিটিউট গুলো কাজ করছে, করতে পারে, এই ধরনের আইনি বিধিবিধান আছে। কিন্তু আমরা কতটুকু করছি? তবে আমার একটি ওভারঅল ধারণা হচ্ছে আমরা আইনিগতভাবে যতটুকু অধিকার পেয়েছি সেটুকু আমরা এখনো করতে পারিনি। এটি আমাদের জন্য ব্যর্থতা, এটি আমি নিজেই স্বীকার করি। এটির কারণ আমি আমার পরবর্তী আলোচনায় হয়তো আপনারা পাবেন। এটির কারণ হলো যে ইনস্টিটিউট গুলো গঠিত হয়েছে, সরকার অর্থ দিচ্ছে, জনবল দিয়েছে, কিন্তু আমাদের সক্ষমতা গড়ে ওঠেনি। যেমন 1977 সালের যে বিরিশিরিতে ইনস্টিটিউট এবং 1978 সালে যে রাঙামাটি ইনস্টিটিউট সবচেয়ে প্রাচীন, এখানে জনবল আমরা যদি দেখি, বর্তমানে রাঙামাটির জনবল একেবারে কম, 25 জন। তারপরে একটি প্রজেক্টের মাধ্যমে 4 জনের একটা পদ সৃষ্টি হয়েছে, 29 জন। কিন্তু বর্তমানে দীর্ঘদিন ধরে আমরা কর্মরত রয়েছি মাত্র 20-এর মধ্যে, অর্থাৎ 18 থেকে 20 জন। অনুরূপভাবে কিন্তু বান্দরবানেও তাই। আবার রাঙ্গামাটি,
খাগড়াছড়ি, কক্সবাজার বা অন্যান্য কি বলে মণিপুরি ললিত কলা একাডেমি এবং কি বলে বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠী একাডেমি এবং রাজশাহীতে যে ইনস্টিটিউট আছে সেখানের জনবল আরো কম। তাহলে আমরা যদি দেখি 50টি ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, এই সংক্ষিপ্ত জনবল দিয়ে এতগুলো জনগোষ্ঠীর ভাষা সাহিত্য সংরক্ষণে বা সাহিত্যকে পৃষ্ঠপোষকতা দানের জন্য আসলে যথেষ্ট নয়। এবং যারা আছে তারাও কতটুকু ওই বিষয়ে দক্ষ, এই বিষয়ে কিন্তু আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ আমরা হয়তো কারোর চাকরির প্রয়োজনে এখানে আছি, কিন্তু আমাদের যে একটি জাতীয়ভাবে দায়িত্ব বর্তেছে এখানে ইনস্টিটিউটে যোগদান করতেছে, আমরা আমাদের জাতিগোষ্ঠী ভাষা সংস্কৃতি রক্ষার পৃষ্ঠপোষকতা দান করব এবং তাকে প্রমোট করব এবং সংরক্ষণ করব। কিন্তু আমরা বাস্তবিক কতটুকু করতে পারছি সেটি নিয়ে আমারও নিজেরও একটু সন্দেহ আছে। কারণ আপনারা অনেকেই দেখবেন যে আমাদের ইনস্টিটিউট গুলো যে কাজগুলো করছে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে শুধুমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা। আমার খাগড়াছড়ি বা বান্দরবান বা রাঙ্গামাটি বা কক্সবাজার আমরা আপনি দেখতে পাবেন সব সময় কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান করা হচ্ছে, এটি অনলাইনে হোক অথবা বাস্তবে হোক। কিন্তু একটি জনগোষ্ঠীর শুধুমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠান করে কিন্তু ভাষা সাহিত্যকে এটা সংরক্ষণ করা যায় না। এটি একটি বিনোদনের মাধ্যম বটে সাংস্কৃতিক অনুষ্ঠান, কিন্তু একটি জাতিগোষ্ঠীকে টিকিয়ে রাখা বা ভাষাকে টিকিয়ে রাখা সংরক্ষণ করার জন্য যথেষ্ট নয়। এই জন্য আমি সবসময় বলি যে আমরা যারা কর্মরত আছে আমাদের সক্ষমতার একটা অভাব আছে। সক্ষমতা আমরা এখনো অর্জন করতে পারিনি, জাতিগতভাবে হোক প্রাতিষ্ঠানিকগতভাবে হোক। এখানে কিন্তু শুধু আমাদের দায়িত্বের উপরে বর্তায় না, এখানে সরকারের কিছুটা এবং সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্ব আছে বলে আমি মনে করি। কারণ আমাকে নিয়োগ দেওয়া হলো বান্দরবানে ধরুন বা 10 বছর আগে, কিন্তু আমাকে যখন নিয়োগ দেওয়া হলো আমাকে তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনোভাবে উচ্চতর প্রশিক্ষণের জন্য পাঠানো হয়নি, বা ইনস্টিটিউট কর্তৃপক্ষ আমাকে কোনো উচ্চতর প্রশিক্ষণের জন্য কোথাও পাঠানো, দেশে হোক বিদেশে হোক। আমি তাহলে সক্ষমতা কিভাবে অর্জন করি? এখানে শুধু অর্থের ব্যাপার না, আমি অর্থের বিষয়টি পরে আসছি আমার আলোচনায়। এইখানে যে আমার সীমাবদ্ধতা, এবং আপনি দেখতে পাবেন 2010-এর যে আইন সেখানে বলা আছে প্রত্যেক ইনস্টিটিউটে একজন পরিচালক নিযুক্ত হইবেন এবং এই নিযুক্তি কিন্তু সংশ্লিষ্ট ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে হবে। কিন্তু 2010 থেকে আজকে 2021 চলে, 21 বা 12 বছর রানিং। আপনি কি কোথাও দেখবেন? একমাত্র বিরিশিরিতে দেওয়া হয়েছে দুইবার এবং কক্সবাজারে দেওয়া হয়েছে একই ব্যক্তিকে দুইবার, 2 টার্ম, অর্থাৎ পরিচালক পদে, চুক্তিভিত্তিক পরিচালক। বাকি 5টি ইনস্টিটিউটের জন্য কোনো কি বলে ফুল প্লেজেড পরিচালক নিযুক্ত করা হয়নি। আরো অবাক হওয়ার ব্যাপার হলো যে 2010-এর আইনের পরে ইনস্টিটিউট গুলো কিভাবে পরিচালিত হবে তার কোনো প্রবিধান এখনো তৈরি করা হয়নি। তারপরে যারা কর্মরত আছে তাদের মধ্যে একটা হতাশা কিন্তু বিরাজ করে, কারণ প্রবিধান যেখানে নেই সেখানে যে পদে কর্মরত আছে সেই পদে এখনো আছে, সেই আজকালে আছে। তাহলে ওই ব্যক্তি, ওই লোক কিভাবে কাজ করবে? তার একটা মানসিক একটা উন্নতি তো দরকার, একটা স্বীকৃতি তো দরকার। সে যোগদান করলাম একই পদে, চাকরি শেষ করব একই পদে, একই স্কেল। এখানে কিন্তু আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একটি গুরু দায়িত্ব আছে। আমরা বারে বারে দেখি মানে অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের প্রবিধান করার জন্য, কিন্তু এখনো এই ইনস্টিটিউট গুলোর জন্য কোনো প্রবিধান নেই, যার কারণে আমাদের মধ্যে একটা হতাশা অবশ্যই আছে। দ্বিতীয়ত,
যে আমাদের ইনস্টিটিউটে যারা পরিচালকের দায়িত্ব পালন করেন তাদের মধ্যে কিন্তু কোনো সমন্বয় নেই। আমরা যদি সমন্বয় করে একটা উদ্যোগ নিতে পারতাম তাহলে কিন্তু এতদিন ইনস্টিটিউটে চাকরির একটা প্রবিধান হতো। প্রবিধান কিন্তু অনেকগুলো চাকরি প্রবিধান, তারপরে পেনশন বিধিমালা থেকে শুরু করে অর্থবিধি অনেকগুলো করতে হবে, তাহলে ইনস্টিটিউটটা ভালোভাবে কাজ করতে পারবে। এখন সরকার কিন্তু বরাদ্দ কম দিচ্ছে না এবং প্রজেক্টও কম দিচ্ছে না। আমরা চাইলেই প্রজেক্ট পেতে পাই, কিন্তু ওই প্রজেক্টটা কোন ধরনের কোন শ্রেণীর এটি নির্ভর করে কিন্তু আমার দক্ষতার উপরে। এখন আমি যদি শুধুমাত্র প্রজেক্ট দিয়ে দিই নাচ গান করার জন্য, তাহলে কিন্তু, এবং আমরা এটি কিন্তু দেখতে পাচ্ছি বরাবরের মতো এটা দেখা যাচ্ছে, তাহলে এই বিষয়টি আমার যে অনুধাবন, এখানে আমার একটা সক্ষমতার একটা বিষয়, আমি অবশ্যই একটা প্রশ্ন তুলবো আর কি এখানে। যার কারণে ইনস্টিটিউট গুলো আমাদের যে আজকের যে আমাদের আলোচনার বিষয় যে ভাষা এবং সাহিত্য সংরক্ষণের সম্ভাবনা, সম্ভাবনা তো অনেক আছে। যেমন আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এখানে যে ভাষা সাহিত্যকে সংরক্ষণের জন্য অনেক বলা আছে, আইনে বলা আছে, কিন্তু আমরা কতটুকু করতে পারছি এটা আমাদের যথেষ্ট সন্দিহান। যদিও আমাদের উদ্যোগ আছে, হয়তো এটি যথেষ্ট না। আপনারা ইতিমধ্যে এবং পূর্ব থেকে আমাদের যে সমস্ত কার্যক্রমগুলো আছে, সে ভাষা সংরক্ষণের অনেক আমরা হয়তো কাজ করেছি, ভাষা শিক্ষা কোর্স করেছি এবং বর্তমানে অ্যালফাবেট শিক্ষা দিচ্ছি। এবং সবচেয়ে সৌভাগ্যের বিষয়, খাগড়াছড়ি ইনস্টিটিউট কিন্তু বর্তমানে মাতৃভাষায় একটি অনিয়মিত পত্রিকা করছে, এটি চাকমা, মারমা এবং ত্রিপুরা ভাষায়। কিন্তু আমরা এটা রাঙামাটি করতে পারিনি, বান্দরবান করতে পারছি না। তাহলে এখানে আমরা কি বুঝলাম, এখানে হলো ব্যক্তির উপরে, অর্থাৎ যিনি ওখানকার কর্তা ব্যক্তি তার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে। তারপরে প্রকাশনের কথা যদি আমি বলি, আগে রাঙামাটি যেহেতু প্রাচীন ইনস্টিটিউট, এখানে একটি সংকলন সাময়িকী করা হতো গিরি নির্ঝর নামে। গিরি নির্ঝর কিন্তু অনেক উঁচু মানের একটা পত্রিকা ছিল। এখানে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান থেকে শুরু করে অন্যান্য জায়গা থেকে আমাদের অনেক লেখকগণ লিখতেন কবিতা, ছড়া, গল্প, উপন্যাস হয়নি কিন্তু ছোট গল্প থেকে শুরু করে প্রবন্ধ, এগুলো ছাপা হতো। এবং এই গিরি নির্ঝর বর্তমানে ৯০ দশক, ৮৮, ৮৯ পর্যন্ত হয়েছে, ১৯৮৯ পর্যন্ত হয়েছে, তারপরে হয়নি। তবে তারপরের একটি ভালো দিক হলো রাঙামাটি ইনস্টিটিউট থেকে ১৯৯৬ থেকে বিজু উপলক্ষে, অর্থাৎ আমাদের যে চৈত্র সংক্রান্তি উৎসব, বিজু, সাংগ্রাই, বৈশুক উৎসব উপলক্ষে সংকলন করা হয়। তবে এটিও আটকে গেছে ২০১৩-তে এসে, ১৩-র পরে কিন্তু আমরা আর করতে পারছি না। এটি আমাদের জন্য সাহিত্য কি বলে সাহিত্য কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার জন্য একটি বিশেষ একটি অন্তরায়। কারণ এখানে অনেক মাতৃভাষায় অনেক লেখক তাদের কবিতা, গান লিখতে পারছেন, ছড়া লিখতে পারছেন, গল্প লিখতে পারছেন, কিন্তু এই সুযোগটি এখন আর আমরা দিতে পারছি না। এতে আমাদের একটা সক্ষমতা, একটা আমার দুর্বলতা বলে মনে করি। দ্বিতীয়ত যে আসলে সক্ষমতা এবং যে আমরা অর্জন না করার পেছনে আমাদের শিক্ষার যে বিষয়টি এখানে অবশ্যই জড়িত। কারণ আপনারা জানেন পার্বত্য এলাকা সহ আমরা বাংলাদেশে যারা সংখ্যালঘিষ্ঠ জাতিগোষ্ঠী আছি, আধুনিক শিক্ষা পেয়েছে অনেক দেরিতে। স্বাভাবিকভাবে আমাদের সাহিত্য, আধুনিক সাহিত্য তো দেরিতে অবশ্যই হবে, এটি একটি স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমরা বর্তমানে যেটুকু শিক্ষা অর্জন করতে পেরেছি বা এতটুকুতে আমরা হয়তো আমাদের ভাষা সাহিত্যকে এগিয়ে নেওয়ার জন্য যথেষ্ট বলে মনে করি। কিন্তু সেই প্ল্যাটফর্ম আমাদের এখনো শক্তভাবে আ কোথাও কিন্তু সৃষ্টি হচ্ছে না। কিন্তু হয়তো বিভিন্ন সাংগঠনিকভাবে হয়। যেমন আপনি যে উশিমং বাবু বলেছেন যে আমাদের রাঙামাটিতে একটা সংগঠন আছে জাক, জুম এস্থেটিক কাউন্সিল। তারা কিন্তু নিজস্ব মাতৃভাষা বাদে গল্প, কবিতা ছাপে না। শুধুমাত্র প্রবন্ধগুলো কিন্তু বাংলা অক্ষরে বা বাংলা ভাষায় ছাপে।
কিন্তু বাকিগুলো বাংলা অক্ষরে ছাপা হলে কিন্তু নিজস্ব ভাষায় কবিতা বা গল্পগুলো কিন্তু স্বস্ব ভাষায় লিখতে হয়। তাদের একটা কি বলে নীতিমালার মধ্যে এটা একটা বিশেষ ইয়ে আর কি। এখানে বলে রাখি যে আসলে উচিমং বাবু বলেছেন যে পার্বত্য চট্টগ্রামের যে প্রাচীন একটি সাময়িকী ছিল গৈরিকা, যেটির নামকরণ রবীন্দ্রনাথ নিজে দিয়েছিলেন। 1937 থেকে 1952 পর্যন্ত হয়েছে প্রকাশনা। অনিয়মিতভাবে বোধহয় ৫-৭টি সংখ্যা বেরিয়েছে আর কি। তো এখানে যারা সাহিত্য চর্চা করতেন চাকমাদের মধ্যে অধিকাংশ কিন্তু বাংলা ভাষায়, এবং ছোট গল্প সৃষ্টি হয়েছে চাকমাদের মধ্যে বাংলা ভাষা দিয়ে। আমরা প্রথম একটি কবিতা আধুনিক চাকমা কবিতা দেখতে পাই ওই গৈরিকা পত্রিকায়। 1943 সালে এটি ছাপা হয়েছিল। আহ, আহ, কি বলে চুনিলাল দেওয়ান, উনি হেডম্যান ছিলেন, উনি এবং চিত্রশিল্পী ছিলেন, উনি কলকাতা আর্ট কলেজের ছাত্র ছিলেন, উনি লিখেছিলেন। এরপরে শুধুমাত্র আমার যতটুকু গবেষণা বা অনুসন্ধান, সেখানে 3টি কবিতা গৈরিকাতে চাকমা ভাষায় প্রকাশিত হয়েছিল। একটি হচ্ছে চুনিলাল দেওয়ানের, একটি হচ্ছে মুকুন্দলাল দেওয়ান, মুকুন্দ তালুকদার পুরান প্রধান নামে, আরেকটি হচ্ছে দূরনদেশ্বরী সলিল রায়। 1955 দিকে 55 না 50-এর আগে এটি এই কবিতা, এই 3টি কবিতা চাকমা ভাষায় প্রকাশিত হয়েছিল। এরপরে রাঙামাটি থেকে যদি বলি তাহলে একটি পার্বত্য বাণী নামে একটি সাময়িকী প্রকাশ করা হতো, বিরাজমোহন দেওয়ান সম্পাদনা করতেন। ওখানে অনেক পার্বত্য এলাকার সাহিত্যিক সাহিত্য চর্চা করার সুযোগ পেয়েছিলেন। এরপরে পরে তো বাংলাদেশ স্বাধীন হলো, এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা প্রথম দেখতে পাই 1972 সালে আমাদের এখানকার যে যুবাপ্রদ নামে একটি সংগঠন ছিল, জুমিয়া ভাষা প্রচার দপ্তর নামে, যুবাপ্রদ সংক্ষেপে, 1972 সালে প্রথম সংকলন করেছিল বিজু নামে। এবং একই বছরে দীপঙ্কর শ্রীজ্ঞান, আমাদের চাকমা পার্বত্য এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ, ইংরেজি সাহিত্যে উনি ইংরেজি সাহিত্যের অধ্যাপক ছিলেন রাঙামাটি সরকারি কলেজে, উনি একটি ম্যাগাজিন করেছিলেন লুরা নামে। এই 1972 সালেই 2টি সংকলন কিন্তু এই আমাদের পার্বত্য চট্টগ্রামের সাহিত্য জগৎকে একটি আলোক শিকা জাগিয়েছে। এরপরে পরে কিন্তু আমাদের যে বিভিন্ন সংগঠন তাদের নামে বা বিভিন্ন নামে সংকলন করেছে, কিন্তু আদি যে আলোক উজ্জ্বল আলোক শিকা জাগিয়েছে এই 2টি সংগঠন, অর্থাৎ একটি বিজু, একটি হচ্ছে লুরা নামে এই সংগঠন। এই 2টি সংকলন আমাদের সবচেয়ে। তবে আমার যেহেতু বিষয় হচ্ছে মানে আমাদের ইনস্টিটিউট, তবে এখানে সক্ষমতার বিষয়টি আমি আপনাদের যে হয়তো আমার বলা উচিত না, কিন্তু আমি বলে ফেলছি আর কি, আমাদের ইনস্টিটিউটের স্বার্থে এবং জাতিগত স্বার্থে এটি। কারণ ইনস্টিটিউট যদি সক্ষমতা বাড়ে তাহলে আমাদের সকলের জন্য একটি মঙ্গলজনক। এই জন্য আমি বলে ফেলেছি একদম স্টেট কার্ড কথাগুলো আর কি। তবে ইনস্টিটিউট আপনারা জানেন পরিচালনার জন্য কিন্তু একটি নির্বাহী কমিটি হয়, নির্বাহী কমিটি আছে। এই নির্বাহী কমিটি যদি একটি সম্ভাবনা যদি জাগায়, নির্বাহী কমিটি কিন্তু অনেক রোল এখানে রাখতে পারে। এবং আইন বলে নির্বাহী কমিটি, আইনে লেখা আছে নির্বাহী কমিটি যত প্ল্যান করবে ইনস্টিটিউট অগ্রগতির জন্য, নির্বাহী কমিটি করবে, এবং সেটি বাস্তবায়ন করবে ইনস্টিটিউটের পরিচালক, অর্থাৎ ইনস্টিটিউটে যারা কর্মরত আছেন তারাই। কিন্তু আমরা কি দেখি তাহলে বাস্তবে, এই নির্বাহী কমিটির নির্বাহী কমিটির সাথে যারা সংশ্লিষ্ট থাকেন বা সদস্যপদ পান, তারা কিন্তু ওখানে তেমন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। শুধুমাত্র মিটিং এ যান, কোনো প্রস্তাব রাখেন না, এবং বড় ধরনের প্রস্তাব অথবা উন্নয়নমূলক কোনো ভূমিকা রাখেন আমি এ যাবৎকালে দেখিনি। ওনারা মিটিং এ যান, চলে আসেন, এতটুকুই। আবার এখানে পরিচালকরা কি করেন, তাদের সুবিধা মতো বাজেট গুলো সাজিয়ে নিয়ে যান। ওখানে যারা নির্বাহী কমিটির চেয়ারম্যান থাকেন, অর্থাৎ আমাদের পার্বত্য এলাকার ক্ষেত্রে কিন্তু জেলা পরিষদের চেয়ারম্যানরা কিন্তু নির্বাহী পদাধিকার বলে চেয়ারম্যান হন, আর প্লেন ডিস্ট্রিক্টের বেলায় কিন্তু অন্যরা হন।
মানে এটা হলো সম্ভবত টিএনও এবং এডিসি র্যাঙ্কের অফিসাররা হন আর কি। তো তাহলে উনাদের সুবিধা মতো কিন্তু বাজেটটা প্লেস করেন। এখানে একটি সুবিধা আছে আমাদের ইনস্টিটিউট গুলো পরিচালনা, যেহেতু এটি একটা সংবিধিবদ্ধ সংস্থা, সরকার সুবিধা মতো একটা বাজেট দিচ্ছে। এই বাজেটটা আমি কিভাবে খরচ করব, এটি কিন্তু ডিপেন্ড করে আমাদের নির্বাহী কমিটি এবং আমাদের পরিচালক সাহেবদের উপরে। তারা যদি সমন্বয় করে আমাদের ইনস্টিটিউটে ভাষা সাহিত্য বা প্রকাশনা গবেষণার জন্য একটি বরাদ্দ রাখেন, তাহলে কিন্তু এটা করা যায়। এটি কিন্তু অন্যান্য সরকারি দপ্তরের মতো না। তাহলে একটা বিশেষ সুবিধা আছে, আমি এই বছরে 3টি গবেষণা করব বা 3টি প্রকাশনা করব, অর্থাৎ ভাষার উপরে কাজ করব, বা 10টি সাংস্কৃতিক অনুষ্ঠান করব। এটি কিন্তু এভাবেই করা যায়। কিন্তু আমরা বাস্তবে যেগুলো সহজ এগুলো কিন্তু করছি। তাহলে আমাদের এই যে ভাষা সাহিত্য আহ অগ্রগতির পেছনে কিন্তু এগুলো একটি অন্তরায় বলে আমি মনে করছি আর কি। কারণ ইনস্টিটিউটের আবার একটি আচ্ছা, যখন মনে পড়ছে এটাই বলি ফেলি যে ইনস্টিটিউট তো আমাদেরই, কিন্তু ইনস্টিটিউট গুলো হচ্ছে কি যারা সাহিত্য চর্চার ক্ষেত্রে বা সাহিত্যিকদের আমাদের পার্বত্য 3টি আমি প্রেক্ষাপটে বলি, আমার অভিজ্ঞতার প্রেক্ষাপটে বলি যে ইনস্টিটিউট আছে, কর্মরত আছে, যারা অফিসার আছেন বা নির্বাহী কমিটির সদস্য আছেন, তাদের সাথে স্থানীয় সাহিত্যিকদের কোনো সুসম্পর্ক অথবা সংযোগ তেমন নেই। যেমনটি আমরা কিন্তু গর্ব করে বলতে পারি শিল্পকলা একাডেমি জাতীয় প্রতিষ্ঠান, তাদের সাথে জাতীয় শিল্পীদের সাথে যেভাবে সুসম্পর্ক আছে, যোগাযোগ আছে, অথবা বাংলা একাডেমির সাথে যারা সর্বোচ্চ মানের জাতীয় পর্যায়ের সাহিত্যিক লেখকদের সাথে গবেষকদের সাথে বাংলা একাডেমির সাথে যেভাবে সম্পর্ক আছে, আমাদের বেলায় কিন্তু ইনস্টিটিউটের সাথে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি যারা লেখক, সাহিত্যিক, শিল্পী বা বিজ্ঞজন, তাদের সাথে তেমন একটা সুসম্পর্ক নেই। যার কারণে কিন্তু এই যে সাহিত্য চর্চা বা আমরা ভাষা সংরক্ষণ বলি বা চর্চা বলি বা পৃষ্ঠপোষকতা বলি, এগুলো কিন্তু আমরা মানে অগ্রগতির দিকে নিতে পারছি না। তাহলে এটির কারণ আমি মনে করি যে আসলে ওই যে ব্যক্তির উপরে অনেক কিছু ডিপেন্ড করে। আমি যদি পরিচালক হই বা নির্বাহী কমিটির চেয়ারম্যান হই, আমার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। তাহলে এই জন্য একটি যে বিষয় অনুধাবন করি আমি সবসময়, এখানে যারা নিযুক্ত হবেন তারা আমাদের সংশ্লিষ্ট জাতি থেকে তো অবশ্যই হবেনই, সাথে তিনি যেন আমাদের সাহিত্য জগতে অথবা সংস্কৃতি জগতের সাথে উনার সুসম্পর্ক থাকে। তাহলে কিন্তু আমরা আমাদের ভাষা সাহিত্যকে এগিয়ে নিতে পারি। মোটামুটি আমি আমার বক্তব্য বা অভিজ্ঞতার বিনিময়ে যে আলোচনাটা করলাম আপনাদের বা আপনাদের সাথে যেটি শেয়ার করলাম, আমি মনে মোতাটাকে এটুকুই আর কি। তো আরো যদি সুযোগ হয় বা কারো যদি প্রশ্ন থাকে, তাহলে আমি হয়তো আরো শেয়ার করার সুযোগ আমার থাকবে এখানে। আর এই বিষয়ে যে আমি ধন্যবাদ দেব যে আমাদের প্রমোদ দাকে, যিনি সুদূর মানে কানাডা থেকে আমাদেরকে সংযুক্ত করেছেন, একই প্ল্যাটফর্মের মধ্যে এনেছেন। আমি তাকে আমার কৃতজ্ঞতা জানাই। আগামীতে যদি আরো কথা বলার সুযোগ হয়, আমরা অন্য লাইনে বা অন্য কোনো বিষয়ে আমরা আরো কথা বলবো। তো এই বলে আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ আপনার দাদা।